চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সব কিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। আজ চতুরঙ্গে আমরা কথা বলবো দুই বাংলার জনপ্রিয় এবং সমকালীন বাংলা সিনেমার সবচেয়ে সফল অভিনেত্রী জয়া হোসান এবং নির্মাতা আকরাম খানের সাথে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। জয়াপা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য। এবং খুব সম্প্রতি আপনাদের একটি সিনেমা মুক্তি পেয়েছে, মহান বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের একটি সিনেমা এবং নকশিকাঁথার জমিন। সিনেমাটা নিয়ে প্রথমে যদি আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাচ্ছি। এই ছবিটি আমাদের নকশিকাঁথার জমিন, এটি আসলে নানান রকম নানান ভালো ভালো কিছু সিগনিফিক্যান্ট ফেস্টিভ্যাল ট্রাভেল করে বাংলাদেশে এই প্রথম রিলিজ করলো। বেশ কিছুদিন আগে আমরা শ্যুট করেছিলাম। তো বাংলাদেশে বিজয়ের মাসে এই বিজয়ের মানে আমাদের এই মুক্তিযুদ্ধের ছবি, এটার একটা অন্যরকম সিগনিফিক্যান্স রয়েছে। সেজন্য আসলে খুবই খুশি লাগছে, খুবই ভালো লাগছে। এবং ছবিটি আমরা মাত্র রিলিজ করলো, দুদিনের ভেতরে খুব ভালো রেসপন্স এবং লোকজন খুব ভালো বলছে, পছন্দ করেছে। সেটা আমাদের কাছে মনে হয় একটা বড় পাওয়া। অবশ্যই, এবং প্রিমিয়ার শোতে আমরা দেখেছি সমকালীন যে বাংলা সিনেমার যারা চিত্র পরিচালক বা অভিনেত্রী অভিনেতারা অনেকেই এসেছিলেন যারা এই সিনেমার সাথে যুক্ত না, কিন্তু শুভেচ্ছা জানাতে আপনাদের এসেছিলেন এবং সবার কাছ থেকে আমরা খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। এবং জনাব আকরাম খান, আপনার কাছে জানতে চাই, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর মাস এবং এই মাসের শেষ প্রান্তে এসে হলেও মুক্তিযুদ্ধের একটি সিনেমা, সরকারি অনুদানের সিনেমা মুক্তি পেল, কেমন লাগছে? এবং সেই সাথে যেহেতু কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা, কেন তার এই গল্পটি আপনি নির্বাচন করেছিলেন সিনেমা নির্মাণের জন্য, যদি আমাদের জানাতেন। প্রথমত এই বিজয়ের মাসে মুক্তি দিতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করব। কিন্তু আমি আমার প্রথম দুটি চলচ্চিত্র করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করার জন্য আমার যে বয়স এবং যে প্রজ্ঞা দরকার সেটা আমার তখনও হয়নি। এখন যখন আমি নির্মাণ শুরু করেছি তখন আমার মনে হয়েছে আমার এটা ঠিক সময় যুদ্ধের উপরে চলচ্চিত্র করার জন্য। এবং এটা আসলে মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষেই আমি রিলিজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তৃপ্ত যে আমি 53 বছর সময় এসে মুক্তিযুদ্ধের এই চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরেছি। এবং এই গল্প এইটা থেকে করলাম কারণ হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধ নিয়ে খুবই অসাধারণ কিছু গল্প আছে। তার মধ্যে নামহীন গোত্রহীন একটা গল্প গ্রন্থ সেটা, আর নকশিকাঁথা মানে বিধবাদের কথা যেটা অবলম্বনে আমি নকশিকাঁথার জমিন করেছি, সেটা একটা উপন্যাসিকা। তো সাধারণত এমনিতেই আমার অনেক দিনের ইচ্ছা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে, এবং হাসান আজিজুল হক প্রান্তিক কৃষক মুক্তিযোদ্ধাদের বীরত্বের ঘটনার বাইরে যে মানবিক দিক আছে সেটি তুলে ধরেছেন এবং খুব বাস্তবসম্মত জায়গা থেকে, খুব প্রাত্যহিক একটা জীবনের জায়গা থেকে। এবং সেই কারণে আমার মনে হয়েছে যে হাসান আজিজুল হকের, এবং তারপরে এই আরেকটি কারণ হচ্ছে গিয়ে নকশিকাঁথার জমি নারী কেন্দ্রিক। তো মুক্তিযুদ্ধে নারীর কণ্ঠ আমরা খুব বেশি শুনতে পাই না, তো সেই দিক থেকে সাধারণত পুরুষদের কণ্ঠই শুনি। তো সেই কারণেও আমার মনে হয়েছে যে এই বিধবাদের কথা অবলম্বনে আমি নকশিকাঁথার জমিন তৈরি করি। তো এগুলোই মূল কারণ। অবশ্যই শুভকামনা আপনার জন্য। সেই সাথে জয়া হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং আপনার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিনেমায় কাজ করা কেমন লেগেছে সব মিলিয়ে? দেখুন, বলতে গেলে আমরা মুক্তিযুদ্ধের গল্প দিয়ে একরকম ভাত মেখে খেয়ে বড় হয়েছি। মানে আমরা কখনো রূপকথার গল্প শুনেছি সেটা আমার মনে নেই, সেগুলো নিয়ে আমাদের কোনো ফ্যান্টাসি ছিল না। কিন্তু এই মুক্তিযুদ্ধের গল্প কি করে দেশ স্বাধীন হলো, এবং সেগুলো এত ডিটেইলে আমি আমার পরিবারের কাছ থেকে এত কাছে শুনেছি, এবং আমার পরিবার এবং আমার খুব কাছের পরিবার বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। আমার বাবা যেহেতু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তারপরে আমার যে ফুপার
ফ্যামিলি, আমার ফুপাকে মেরে ফেলা হয়েছিল, আমাদের দাদা বাড়িতে আগুন দিয়ে দেওয়া, মানে আমরা একেবারে সরাসরি খুব আফেক্টেড ছিলাম মুক্তিযুদ্ধের সময়। তো সেই জায়গার থেকে সেই স্মৃতি তো নয় আসলে, সেগুলো আমাদের কাছে হয়তো আমি মুক্তিযুদ্ধে অনেক পরবর্তী সময়ে জন্ম হয়েছে, কিন্তু সেগুলো আমাদের মানসপটে এমনভাবে গেঁথে গেছে আসলে। তারপরে যখন গিয়ে মুক্তিযুদ্ধের একটি ছবিতে কাজ করি, আমি এর আগেও গেরিলা করেছিলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। হ্যাঁ, সেগুলো পেয়েছি, কিন্তু তারপর যখন আমি এই ছবিটি করলাম, তো সব কিছু মিলে আসলে মুক্তিযুদ্ধের ছবিতে কাজ করবার সময় অন্যরকম একটা বিষয় কাজ করে আমার ক্ষেত্রে, বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি মনে করি সমস্ত আর্টিস্টদের ক্ষেত্রেই মুক্তিযুদ্ধের একটি ছবি করতে পারা, একটি চরিত্র সেই সময়ে করতে পারা, সেই সময় চরিত্র হয়ে উঠতে পারা, আমার তো মনে হয় যে কিছু কিছু সময় আমি এটা ফিল করতে পারি একজন আর্টিস্ট হিসেবে, আমি হয়তো নিজে মুক্তিযুদ্ধই করেছি, কারণ সেই সময়টাকে ধারণ করেই তো আমরা অভিনয়টা করি। তো এই ছবির ক্ষেত্রেও সেটি আর কি। যেহেতু আকরাম ভাই যেটা বলছিলেন যে দুজন নারীর যে জীবনের যেই জার্নিটা, তাদের জন্ম বা বড় হওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, সেই গল্পগুলোই আসলে এই নকশি কাঁথার মাধ্যমে, কাঁথা সেলাইয়ের মাধ্যমে তারা তুলে ধরেন আর কি। এবং নারীদের অংশগ্রহণ, নারীরা কতটা নিষ্পেষিত, নিগৃহীত ছিল, বা যুদ্ধ পরবর্তী সময়েও তাদের অবস্থান, তাদের কিছু কিছু জিনিস তো আমরা জানি যে বীরমাতারা যারা আছেন তাদের কেমন জীবন কেটেছে বা কাটছে এখনও, মানে কেটেছে, সেগুলো আমরা হয়তো দেখেছি, কিন্তু এরকম দুটো চরিত্র যারা একেবারেই গ্রামে, এবং সবচেয়ে বড় কথা আকরাম ভাই এই জায়গাটা ধরতে চেয়েছে, মানে হাসান আইজুল হকের গল্পের এই জায়গাতে এটি এজন্য খুব ইম্পর্টেন্ট যে আমাদের গ্রাম বাংলার যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, বা মহিলাদের যে সাফারিংস ছিল, বা তাদের যে অংশগ্রহণ, সেই বিষয়গুলো আসলে এই এই গল্পের মূল জায়গাটা, এই দিকটা আমাকে খুবই আলোড়িত করেছে আসলে। অবশ্যই, আসলে আমরা মুক্তিযুদ্ধের গল্প বলতেই নারীদের শুধুমাত্র তাদের উপর যে নির্যাতন, নিগৃহণের ব্যাপার আছে সেগুলোই ফুটিয়ে তোলার বিষয়গুলো দেখেছি, কিন্তু তাদের যে আরও অনেক রকম আত্মত্যাগ এবং সেই সাথে তাদের যে অনুপ্রেরণাদায়ী শক্তিটা, এটা নিয়েও আসলে নিশ্চয়ই কাজ হওয়া উচিত, এবং আপনারা নিশ্চয়ই তেমন কিছুই করেছেন, যার ফলে এত প্রশংসা আমরা চারদিকে শুনছি। এবার জনাব আকরাম খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এর আগেও 2017 সালে খাঁচা নামে একটি চলচ্চিত্র করেছিলেন এবং সেটাতে জয়াপার সাথে ছিলেন আপনার, এবারও জয়াপাকে সাথে নিয়ে এই চরিত্রের জন্য কেন জয়াপাকেই আপনি নির্বাচন করেছিলেন? প্রথমত খাঁচা করতে গিয়ে আমার অভিজ্ঞতাটা খুব ভালো হয়েছে, কারণ জয়া আহসানের যেই সহযোগিতা এবং চরিত্রটি হয়ে ওঠা, সব কিছু মিলিয়ে আমি আসলে খুবই আমার খুব একটা স্বস্তিদায়ক এবং কমফোর্টেবল একটা অভিজ্ঞতা হয়েছে, এবং যেরকম আমি চিন্তা করেছিলাম যে সরোজিনী চরিত্রটি সেরকম করতে পেরেছি, তো সেটা একটা তো কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, হাসান আইজুল হকের যে বিধবাদের কথা গল্পটা, সেই গল্পটাতে পড়ার সময়, রাহেলা পড়ার সময় জয়ার চেহারাটাই সবচেয়ে আগে চোখের সামনে আসে। মানে যেভাবে যেরকম ক্যারেক্টারের বর্ণনা যা কিছু আছে সব কিছুতে পড়ে মনে হয় যে এখানে রাহেলা চরিত্রে জয়া ছাড়া আর কাউকে মানাবে না, এবং সেটাই একটা মূল কারণ। এবং আমি এটা হাসান আইজুল হকও প্রথম যেই কয়েকজন আর্টিস্টের কথা প্রথম শুনেছে, তার মধ্যে রাহেলা চরিত্রে জয়া করছে, এটা হচ্ছে প্রথম উনি শুনেছে, এবং উনিও খুব ব্যাপারটা সাথে সাথে বলেছে হ্যাঁ এটা একদম ঠিক কাস্টিং। তো ওটা একটা মূল কারণ। তো এটাই। আর আরেকটা হচ্ছে কি যে এটা হচ্ছে কি মূল কারণ পিক করার আর কি। অবশ্যই, সেই সাথে জয়া আহসান এই মুহূর্তে তিনি দুই বাংলার, এবং শুধু বাংলার না, বাংলা সিনেমার বাইরেও তার যথেষ্ট জনপ্রিয়তা, এবং সারা পৃথিবীতেই বাঙালিরা যেখানে ছড়িয়ে আছেন তার বন্দনা চলে চারিদিকে আর কি। তো এই ধরনের মানে একদম মেগা স্টার লেভেলের একজন তারকাকে নিয়ে কাজ করা, এবং সরকারি অনুদানের সিনেমাতে বিড়ম্বনা অথবা আনন্দময়তা, কোন জিনিসটা বেশি অনুভব করেছেন কাজের সময়? জয়ার সাথে আমার আমরা আসলে অনেক দিনের পরিচিত, আমাদের জার্নিটা আমি বহু আগের। এখন এটা হচ্ছে কি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমরা যখন আমরা কাজ করি আমরা অনেক সিরিয়াস, কিন্তু আমরা বন্ধুও, আমরা তো এক ধরনের বন্ধু, তো সেটা তো একটা আলাদা ব্যাপার। আসলে যেমন খাঁচাতে কাজ করা তো একটা চলচ্চিত্রে কাজ করা, কিন্তু তারও অনেক আগের থেকে, যখন আমার প্রথম দিককার কাজে, তখন থেকে আকরাম ভাইয়ের খুব ভালো ভালো কাজ কিছু, সেগুলো ফিল্মের চেয়ে কোনো অংশেই কম নয়,
তো সেগুলোতে কিন্তু আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছিল, আমরা সেখানে কোলাবোরেট করেছিলাম এবং সেগুলোর আমার মানে স্মৃতি বা সেগুলোর এগুলো খুবই ভালো। তো সেখান থেকে আকরাম ভাই যখন আবার কাজ করলেন, আমাকে খাঁচার মতো একটি সরোজিনীর মতো একটি শক্তিশালী চরিত্রে উনি আমাকে একরকমের চ্যালেঞ্জে ছুড়ে দিলেন। তারপরে হলো এই চরিত্রটি। তো আমাদের আসলে আমরা না, আমার মনে হয় মানে আকরাম ভাই এটা আমাদের সঙ্গে একই হবেন যে আমরা যখন কাজ করি তখন আমরা একটা ট্রিপে থাকি। আসলে আমরা ওই সময়টাকে খুব মানে তখন আসলে কে কি কাজ করে, কে কোথায় থাকে, কারণ আমাদের সঙ্গে আরও যারা অভিনয় করেছে, অভিনয় শিল্পী দিব্য সৌম করেছে, তারপর আমাদের আদ্রিদা করেছেন, আকরাম ভাইয়ের কন্যা সে করেছেন, সে প্রথমবার সিনেমার ক্যামেরার সামনে বোধহয় দাঁড়ালো, তারপরে লাবণ্য করেছে, আর সেউতি করেছে। আমরা সবাই আসলে আমার মনে হয় যে খুবই চরিত্র উপযোগী অভিনয় করেছে সবাই। আমি একটি চরিত্র করেছি, কিন্তু এখানে এই ছবিতে প্রত্যেকটি চরিত্র আসলে খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি চরিত্র সবাই সবার বেস্ট পসিবলটা করার চেষ্টা করেছে এবং সেটা আপনি ছবিতে দেখতে পাবেন। অবশ্যই সিনেমা যেহেতু একটা টিম ওয়ার্ক, সবার সম্মিলিত দক্ষতাটাই আসলে স্ক্রিনে ফুটে ওঠে। এবং ব্যাপার সেই সাথে জানতে চাচ্ছি, যেহেতু এই সিনেমার শুটিং আমরা জানি যে বেশ কিছুদিন আগেই হয়েছে, করোনা চলছে চারিদিকে, করোনা মহামারী, এবং আসলে এমন একটা রোগ ওই সময় আমরা জানি না, একটা গুজবের পর্যায়ে পৌঁছে গেল যে যার হয়ে যাবে সে মরে যাবে, এরকম একটা অবস্থায় আপনারা শুটিংয়ে গেলেন সবাই মিলে। সেই সময় কি কোনো ভয় কাজ করেছে কিনা, বা ভয়টাকে জয় করলেন কিভাবে? আসলে অভিনয়টা তো একটা খ্যাপামো, মানে সিনেমা জিনিসটাই তো একটা পাগলামো। আসলে যদি একবার মাথায় উঠলো যেটা আমি সিনেমাটা এখন আমার বানাবো, যেমন আকরাম ভাইয়ের জায়গা থেকে আমি চরিত্র হওয়ার যে লোভ, মানে অভিনয়ের যে পোকাটা, সেটা যদি একবার ঢুকে যায় না, তখন কোভিড কেন কোনো কিছু আসলে আমার মনে হয় তখন আমরা সিনেমাটা কাজটা সম্পূর্ণ করেই আমরা বেরোবো। হ্যাঁ, যতটুকু প্রিকশন নেবার ছিল সেগুলো আমরা নিয়েছি, সেগুলো সব সেফটি মেজার সমস্ত আমরা ফুলফিল করেই কাজটা করেছিলাম। কিন্তু সেই অর্থাৎ গ্রামে শুটিং হয়েছে, তো গ্রামে সেই রকম ভয়াবহ ব্যাপার বা সেই ক্লোজ প্রক্সিমিটির ব্যাপার ওগুলো ততটা ছিল না। আসলে আপনারা বলবার পরই আমার মনে হচ্ছে, আমার কাছে কিন্তু আমার মাথায় নেই ভাই একেবারেই। আমরা সিনেমাটা করতে যে এত আনন্দ পেয়েছি, এত মানে বুধ হয়েছিলাম, আমাদের আসলে ওগুলো কিছু মাথায় ছিল না। আসলে যেহেতু চরিত্রের প্রেক্ষাপট 1971, সে সময় আপনারা ওই চরিত্রে যেহেতু ডুব দিয়েছিলেন বা বুধ হয়েছিলেন, যেটা বললেন, স্বাভাবিকভাবে করোনার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ারই কথা। আসলে আমি যতদূর জানি এই শুটিংয়ের কিছু অংশ শ্যুট হওয়ার পরে আপনি নিজে করোনা আক্রান্ত হন এবং সেখানে আপনাকে আইসোলেশনে চলে যেতে হয় কেবিনে। এই অবস্থায় কাজ চালিয়ে যাওয়ার সাহসটা পেলেন না? আমি করোনার ঠিক আগে আগে সৈয়দপুরের একটা অংশ শ্যুট করি, সেই সময় করোনা ছিল না, সেটা একটা ছোট অংশ সিনেমাটার মধ্যে আছে। তারপরে আমার করোনা হয়, এবং করোনা হয় একদম পিক টাইমে, মানে এটা করোনার পিক সময়। তো আমার ওয়াইফ যেহেতু ডাক্তার, তো আমারও করোনা হয়, তো আমরা মুগদা ক্যাবিনে ছিলাম। কিন্তু আমি সবাই যখন করোনা হলে খুব দুঃখী হয়, আমার উল্টা হয়েছে, কারণ আমার মনে হচ্ছিল আমি প্রচুর তখন করোনা নিয়ে পড়াশোনা করছিলাম এবং আমার একটা বদ্ধমূল ধারণা ছিল যে করোনা যদি আমার হয় তাহলে আমার একটা ইমিউনিটি হবে। যখন আমার করোনা হলো তখন আমি খুবই ক্যাবিনে গিয়ে মনে হলাম যে এইবার আমি বের হয়েই শুটিং করবো, কারণ আমি ইমিউন। তো এইটা আমাকে অনেক, মানে এটা একটা এক ধরনের, যদিও এটা শুনলে সবাই খুব পাগলামি মনে করবে, কিন্তু আমার এরকম মনে হচ্ছিল, কারণ আমার মনে হচ্ছে শুটিংটাতে যাবো কবে। তো করোনা থেকে বের হয়ে আমি আসলে সবাই সহযোগিতা করেছে, সবারও একটা ডিজায়ার ছিল, আকাঙ্ক্ষা ছিল, শুটিং এর আকাঙ্ক্ষাটা ছিল, শুটিংও করছিলাম, হ্যাঁ আমরা করছিলাম এবং সবাই চাচ্ছিল একটা শুটিং এ যাওয়া, এবং সেই শুটিংও আবার একটু মানে করোনার সময়কার মতো না, এটা ঘরে বসে শুটিং না, এটা একটা বাস শুটিং। তো সবার একটা আকাঙ্ক্ষাও ছিল, তো সবাই পার্টিসিপেট করেছে সেই সময়। তো ঠিক আছে, আমার কাছে মনে হয় যে ভালোই হয়েছে যে আমরা ওই টাইমে শুটিং করেছি। আচ্ছা, নির্ঝঞ্ঝাটভাবে অন্তত শুটিংটা হয়ে গেছে। সেই সাথে একটা পিরিয়ডিক্যাল ফিল্মের একটা কিন্তু বড় চ্যালেঞ্জ থাকে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট বা সারা পৃথিবীর প্রেক্ষাপটে, যে ওই সময়ের দৃশ্য ধারণ, শিল্প নির্দেশনার বিষয়গুলো। কারণ এই কারেন্টের তার চলে আসা, মোবাইলের নেটওয়ার্কের মানে চলে আসা, বা নেটওয়ার্ক টাওয়ার চলে আসা, এই বিষয়গুলো ফেস করেছেন কিনা? আমরা আসলে কি খুব দেখে দেখে জায়গা চুজ করেছি, কারণ আমরা চেয়েছি যে সাধারণত আমরা মুক্তিযুদ্ধের ছবিতে ছোট ছোট ফ্রেম ধরি, কিন্তু আমি সেটা চাইনি। আমি চেয়েছি যে যখন আউটডোরে শুটিং করব বা যেখানে শ্যুট করবো যেন একটু বড়োভাবে, একটু ল্যান্ডস্কেপ একটু বড় করা যায়, যে কারণে আমরা একটু দূরে দূরে, যেমন সৈয়দপুর ঢাকা থেকে যথেষ্ট দূরে, তারপর আবার সিলেট,
আবার রূপগঞ্জের একটা বাড়ি, তো আমরা ওরকম করে চেষ্টা করেছি যেন একটু সেরকম জায়গা পাওয়া যায় যেটা দেখে ওই টাইমই মনে হবে। অল্প হয়তো আমরা একটু চেঞ্জ করেছি, কিন্তু লোকেশনটাই আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করেছি বের করতে ঠিকঠাক। তবে এটা ঠিক যে আমাদের এখানে পিরিয়ড পিস কাজ করে একটু চ্যালেঞ্জেরই হয়ে দাঁড়ায়, কারণ আমরা সংরক্ষণ করতে জানি না, আমরা করি না, খুব কম করি। হ্যাঁ, তো সেটা আপনি শহরের আর্কিটেকচারাল ডিজাইনই বলেন, আর গ্রামগঞ্জের বিলবোর্ডের কথাই বলেন, বা আমাদের লেখার ফন্টের কথা বলেন, সেগুলোর জন্য আমরা যারা পিরিয়ড পিস ছবিগুলো করি তার একটা বিপদে পড়ি, মানে একটু বেশি এক্সট্রা এফোর্ট দিতে হয়। তবে আমাদের ছবির দিনবন্ধু যে শিল্পী নির্দেশক ছিল, সে ভীষণ ভালো কাজ করেছে, সে খুব ভালো কাজ করেছে। যখন আমি শুটিং সেটে আমার বাড়িটাতে ঢুকলাম, সেরকম ছনের বাড়ি, এবং ওই জায়গাটা আসলে যখন আপনি একটা অ্যারেঞ্জমেন্ট দেখবেন যে সেই সময়কার মতো না, তখন চরিত্র হয়ে ওঠা অনেক সহজ হয়ে যায়। নিঃসন্দেহে নিঃসন্দেহে, অবশ্যই পরিবেশ এবং প্রকৃতি অবশ্যই একটা মানুষের মধ্যে প্রভাব পড়বে, এবং শিল্পীদের মনে তো অবশ্যই বড়ভাবে প্রভাব ফেলে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিচ্ছি, আবার ফিরছি। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন গুণী অভিনেত্রী জয়া আহসান এবং গুণী নির্মাতা আকরাম খান। বিরতির আগে কথা হচ্ছিল, আকরাম ভাই আপনার কাছেই ফিরি আবার। যেহেতু এই সিনেমাটা আমরা জানি মুক্তির আগেই বেশ কিছু সম্মাননা, এশিয়ার বেশ কিছু অংশে, বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে বড় কিছু সম্মাননা পেয়েছে, এবং বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের সম্মাননা পেয়েছে। বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যাল, পিস ফিল্ম ফেস্টিভ্যাল, আমি তাই বলেছি, ঠিক আছে, সরি, আমি জানি, এটা সমস্যা নাই। আর এই বিষয়টি যেহেতু সেই সাথে বেঙ্গালুরু আন্তর্জাতিক উৎসবেও তৃতীয় বেস্ট সিনেমা হিসেবে যতদূর জানি আমি এটা পুরস্কার পেয়েছে। কেমন লাগছে সব কিছু মিলে, এই যে বৈশ্বিক স্বীকৃতি এবং সেই সাথে দেশের মানুষের প্রশংসা করে পুরানো সব কিছু মিলে কেমন লাগছে? বৈশ্বিক স্বীকৃতিটা আমার কাছে খুব একটু অপ্রত্যাশিত ছিল, এই কারণে যে এটা মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র, খুবই স্থানিক, এবং আমাদের রাজনৈতিক ইতিহাস সেটা কিভাবে বুঝবে, এবং ছবিটা খুবই দেশীয়। আমি এটা বলতে চাই যে এটা খুবই বাংলাদেশের চলচ্চিত্র, এবং এটা কিন্তু ওরা যখন এটা বুঝতে পেরেছে বা এটা তাদেরকে কানেক্ট করেছে, এটা তাদেরকে তখন যখন স্বীকৃতি দিয়েছে তখন ভালো লেগেছে। না তাহলে এটার একটা কি বলবো, সার্বজনীনতা বা একটা শাশ্বত চেহারাও নিশ্চয়ই আছে, যে কারণে এটাকে তারা স্বীকৃতি দিয়েছে। তো সেটা ভালো লেগেছে। যে কোনো জায়গায় আমাদের কাজ কি, আমরা আসলে একটা সিনেমার মাধ্যমে একটা আসলে ব্রিজ তৈরি করি। তো যখন আরেকজনকে এটা কানেক্ট করতে পারে, তখন আমাদের তো একটা স্যাটিসফ্যাকশন হয়, আমরা মনে হয় যে আমরা যা করতে চেয়েছিলাম সেটা পেরেছি এর জন্য। তো সেটা যখন বাইরের লোকের ক্ষেত্রে হয় তখন আরও বেশি হয়, হ্যাঁ, যারা নাকি আমাদের সংস্কৃতি জানেন। সেটা আমার খুব ভালো লেগেছে নিঃসন্দেহে। এবং সেই জয়াপা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মুক্তিযুদ্ধের একটা সিনেমা, নিজে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, সব কিছু মিলে তো একটা ইমোশনের জায়গাও আছে। তারপরেও 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 3টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, এইসবের পরে জয়া আহসানের যে অবস্থান এবং দুই বাংলায় যে আপনাকে নিয়ে ব্যস্ততা, এবং আপনি আসলে কোথায় কখন সময় দিচ্ছেন এটা আমাদের মতো সাংবাদিকরাও যেমন জানি না, পরিচালকরাও জানে না। তারপরেও এর ফাঁকে সময় বের করা এবং পুরো জার্নিটা কতটা আনন্দময় ছিল? যেটা বলছিলাম যে সব মানে যখন কোনো কাজে আমরা কমিটেড হয়ে যাই তখন তো আসলে পুরোপুরি ডেডিকেটেড থাকি আমরা। আর এমনিতেও যেহেতু আমরা পারিবারিক বন্ধু, আমাদের সঙ্গে একটা যোগাযোগ সবসময়ই থাকে। আর কাজের সময় আসলে যতই বাইরে, হ্যাঁ আমি দেখুন বাইরে কাজ করলেও সেটা আসলে আউটডোরে যাওয়ার মতো। মানুষ আউটডোরে গেলে যেমন সব কিছু লাগেজ গুছিয়ে শুটিং করতে যায়, আমি সেখানে শুটিং করতে গিয়ে হয়তো করে আমি সেটা ফেরত আসি, কিন্তু আমি ঢাকাতেই, মানে বাংলাদেশেই। তো আমাকে খুঁজে পাওয়া বা আমাকে পাওয়া যায় না, বা মানে খুঁজে পান না অনেক সময় অনেকের বলেন, কিন্তু কথাটা সম্পূর্ণ পুরোপুরি সত্য নয় আর কি, সব ক্ষেত্রে সত্য নয়। না তাও ঠিক, আপনাকে কাজের প্রয়োজনে আমরা পাই, সব সময়ই পাই, কিন্তু তারপর আপনার ব্যস্ততাটাও আমাদের মাথায় থাকে। আপনাকে কোনো অকারণে নক দেওয়ার আগে আমাদের মাথায় থাকে যে কারণ আপনার ব্যস্ততা। না সেটাই যে আসলে যখন একটি কাজ হাতে নেওয়া হয়, সেটির প্রিপ্রোডাকশন থাকে, সেটির রিলিজের ব্যাপার থাকে, বা পোস্টের কাজ থাকে, সেগুলো সমস্ত কিছু তো রয়েছে। আর যেহেতু 2 জায়গায় কাজ করতে হয়, 2-3 জায়গায় কাজ করলে আসলে একটু ব্যস্ততাটা থাকে, কিন্তু অসুবিধা হয় না আসলে। যখন কোনো কাজে কমিটেড হই তখন তো পুরোপুরি কমিটমেন্টটা থাকে। অবশ্যই, যদিও আজকে আমরা নকশিকাঁথার জমিন নিয়ে কথা বলছি, তারপরও আপনার একটি সিনেমা রটরডাম ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে, এবং পুতুল নাচের ইতিকথা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু জানাতেন।
আমি বলবো যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম সম্পদ পুতুল নাচের ইতিকথা, সেটার একটা অংশ হতে পারাটা আসলে বড় ব্যাপার। তারপরে এটা শুরুটা জার্নিটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালের মতো এরকম একটি ফেস্টিভ্যাল দিয়ে হচ্ছে, এবং ফেস্টিভ্যালের মানে বিগ স্ক্রিন যে কম্পিটিশন, সেখানে কম্পিটিশন সেকশনে রয়েছে, এটি আসলে আমরা ঠিক এতটা আশা করিনি। এবং এখনও নানান জায়গা থেকে কোয়ারিজ আসছে, নানান সমস্ত বড় বড় ফেস্টিভ্যালস থেকে। এখন হয়তো আমি যেতেও পারি, মানে যেদিন আমাদের স্ক্রিনিং হবে। তবে ভালো লাগছে, কিন্তু আমার একটা কষ্ট থেকে যায় সবসময়, যে আমার যে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলো, সেগুলো আমি এই বাংলাতে হয়তো দেখাতে পারি না, বা এই বাংলার যে কাজগুলো, যেমন আমার এই ছবিটি, প্রচুর আগ্রহ আমি দেখি আমাদের যে পশ্চিমবঙ্গে যেখানে কাজ করি তাদের প্রচুর আগ্রহ রয়েছে মুক্তিযুদ্ধের ছবি দেখবার, বিশেষ করে এই ছবিটি, কাঁচা ছবিটি। যেমন এই ছবিটি আমি দেখাতে কবে পারবো আমি ঠিক জানি না, সেটা একটা বেদনার জায়গা। তেমন পুতুল নাচের ইতিকথা এখানকার দর্শক কবে দেখবে, সেটাও আমার একটা কষ্টের জায়গা। তো এইগুলো আসলে বাংলা ভাষার শ্রেষ্ঠতম সম্পদ। তো অথবা আমরা যে হাসান আজিজুল হকের বিধবাদের কথাই বলি, এটা তো অসম্ভব, মানে কি বলবো, এটা একটি অসাধারণ একটি মানে গল্প এবং নির্মাণ। এখন আমি বলবো ছবিটিও, এগুলো আসলে সমস্ত বাংলা ভাষাভাষীদের দেখা উচিত, বা দেখবার সুযোগ করে দেওয়া উচিত, সে পৃথিবীর যে কর্নারে যে বাংলা ভাষাভাষীর মানুষই থাকুক। নিঃসন্দেহে। আর জয়ের সাথে আমার একটা ব্যক্তিগত একটা কৌতূহল থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি এমন একটা সময় যখন আমাদের বাংলাদেশি সিনেমা মোটামুটি একদম নিম্নগামী এবং একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন আর কেউ হলে যাচ্ছে না, এমন একটা সময় কলকাতায় সিনেমা করা শুরু করলেন এবং সেখানে প্রচণ্ড সুনাম কুড়ালেন এবং চারিদিকে আপনার জয় জয়কার, এবং এই সময় থেকে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। দুই বাংলায় সমান তালে আপনি কাজ করে যাচ্ছেন। দুই বাংলায় কাজের আসলে মূল পার্থক্যটা কিভাবে দেখেন? মানে আমাদের এখানে যে কাজের ধারা, ওদের কাজের ধারার মধ্যে খুব বেশি কি পার্থক্য? না না, কাজের ধারায় আসলে কোনো পার্থক্য নেই। এক্সিকিউশনে হয়তো একটু ডিফারেন্ট আছে, বা ডিফারেন্স রয়েছে, অথবা হয়তো একটু ভাষাগত টোনালিটির দিক থেকে। এছাড়া আসলে কাজের যে প্রফেশনালিজম বলুন বা কাজের প্রতি ভালোবাসা বলুন, সেগুলো সবই এক। সবাই আমরা ভালো ছবি তৈরি করতে চাই। নিঃসন্দেহে দিন শেষ আসলে ভালো ছবি বড় কথা। আকরাম ভাই, এবার জানতে চাচ্ছি, যেহেতু একটা লম্বা স্ট্রাগলের পর এবং নানান ধরনের চড়াই উচ্চাই পার করে, নিজে করোনা আক্রান্ত হয়ে সব কিছু পার করে মোকাবেলা করে এই সিনেমার জন্য তৈরি করা এবং সেই সিনেমার মুক্তি, এবং সব কিছু মিলে এখন দর্শক, এবং আমরা দেখেছি যে গণমানুষ এই সিনেমাটা যেভাবে প্রশংসা করছে, এবং প্রিমিয়ারের আয়োজনে আমরা দেখেছি গিয়াসউদ্দিন সেলিম থেকে শুরু করে, নুরুল আলম আতিক থেকে শুরু করে অনেক সিনিয়ররাই এসেছিলেন যারা, বা এবং মামুনুর রশিদের মতো অভিনেতারা এসেছিলেন, সবাই উচ্ছ্বসিত কণ্ঠে প্রশংসা করছে। কেমন লাগছে, এবং এই সিনেমা কি আরও ম্যাস লেভেলে পৌঁছে দেওয়া উচিত কিনা আপনি কিভাবে মনে করেন, অন্তত হল সংখ্যার দিক দিয়ে? আমি তো মনে করি অবশ্যই এটা আসলে অনেক ম্যাস, আরও হলে পৌঁছানো উচিত, দরকার। এবং এই ধরনের ছবি আসলে দুটো জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে যে আপনার তো শুধুমাত্র জনপ্রিয় চলচ্চিত্র দিয়ে জনপ্রিয়তা হতে হবে না, আপনাকে চলচ্চিত্র দেখানোও শিখতে হবে, দেখানোর অভ্যাসও করতে হবে, যে ভালো চলচ্চিত্র দেখার অভ্যাস তৈরি করা। এটা নানাভাবে, এটা একটা সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের মতো, যে কেমনে করে কি করে দর্শক তৈরি করা যায়। এবং হলে যেহেতু দর্শক তৈরি করা, এই ধরনের ছবি অনেক দেখলে পরে এই ধরনের দর্শকগুলো তৈরি হবে। সেই ক্ষেত্রে এই ধরনের চলচ্চিত্রকে উৎসাহিত করার জন্য ট্যাক্স মওকুফ থেকে শুরু করে নানা রকম পদক্ষেপ নেওয়া যেতে পারে। এবং যেহেতু সরকারি অনুদানের ছবি, এবং আমরা আসলে সরকারি অনুদান আসলে দেয়া হয় চলচ্চিত্র সংস্কৃতির বিকাশের জন্য। তো এবং বাংলাদেশের ভালো চলচ্চিত্র কি, এটার একটা রিপ্রেজেন্ট করবে বাইরে। এবং একই সাথে যেহেতু এগুলা ভালো চলচ্চিত্র হবে, ভাষার দিক থেকে প্রথাগত ভাষাকে চ্যালেঞ্জও করবে নতুন ভাষা তৈরি হওয়ার জন্য। এবং এটার একটা আর্কাইভাল ভ্যালুও থাকবে, যে এটা যেন সংগ্রহণ বহু বছর পর্যন্ত টিকে। তো এইসব কারণেই একটা চলচ্চিত্রকে গ্র্যান্ট দেওয়া হয় বা অনুদান দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে সরকারের একই সাথে দায়িত্ব পড়ছে যে এই ধরনের চলচ্চিত্রগুলো কিভাবে করে শিল্পকলা, সব শিল্পকলাতে দেখানো যায়, কিভাবে সিনেমা হলগুলোতে দেখানো যায়, এবং এইগুলো যেন একটা আলাদা ফিল্ম সেন্টার নন্দনের মতো, যেটা বাংলাদেশেও একটা থাকবে, যেখানে সরকারেরই অনেকগুলো সিনেমা হল থাকবে, যেখানে প্রতি বছর আসলে খুব ভালো চলচ্চিত্রগুলো দেখানো হবে, যেন দর্শক তৈরি হয়। তো এই ধরনের কাজগুলা, উদ্যোগগুলা নিতে হবে, কারণ চলচ্চিত্র এমন একটা জিনিস যেটার বিকাশ ঘটাতে হলে এটা সার্বিকভাবে করতে হবে, তাহলে এটা আসলে
এটার বিকাশ হবে বা আমাদের মধ্যে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন তৈরি হবে যে আমরা ভালো ছবি দেখি, ভালো ছবির চর্চা করি। নিঃসন্দেহে আমরা যেটা দেখছি যে বাংলাদেশ সরকার আসলে খুব বেশি দেশের সরকার আসলে সিনেমার জন্য লগ্নি করা বা এই বিষয়গুলো করে না, তারপর বাংলাদেশ সরকার করছে। সেখানে মান নিয়ে প্রশ্ন আছে, কারণ তাদের যে পরিমাণ টাকাটা দেয়া হচ্ছে এবং যে পদ্ধতিতে দেয়া হচ্ছে ভেঙে ভেঙে, সেটা আসলে কতটুকু কাজে লাগে এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু সেই সাথে দীর্ঘদিন ধরে আমরা শুনছি যে সরকারি উদ্যোগে সিনেপ্লেক্স বা প্রতি জেলায় জেলায় সিনেমা হল তৈরি করা হবে, কিন্তু এগুলো আমরা শুধু শুনেই যাচ্ছি বছরের পর বছর ধরে, এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন দেখছি না, এবং পরিবর্তিত অবস্থায় কি হবে আমরা আসলে তাও জানি না। এই জায়গাটা থেকে জয়াপা, আপনি কি মনে করছেন আসলে নতুন গভর্নমেন্ট যেহেতু, তাদের আসলে এই ক্ষেত্রে কতটুকু উদ্যোগী হওয়া উচিত, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আকরাম ভাই যেটি বললেন সেটা বোধহয় খুব প্রয়োজন, সেটা আমাদের খুব প্রয়োজন, আমার মনে হয় সেটাই। এবং আরেকটি কথা যে বলছেন অনুদানের ছবি, হ্যাঁ সেটি একটি ছবির ক্ষেত্রে কতটুকু সেটা আমি ঠিক জানি না, তবে যেহেতু আমি ভারতেও কাজ করেছি, ওখানে কিন্তু দেয়া হয় না অনুদান, অনেক জায়গায় মানে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ সরকার আমি বলবো সেই অর্থে খুব ভালোভাবেই দিচ্ছে, দেয় তারা। আর এখন কে কি নিয়ত থেকে ছবিটি বানাবে, আকরাম ভাই তো প্রপারলি ছবিটি তৈরি করলেন। আমি এর আগে দেবীর মতো কি ব্যবসাবহুল ছবি আমি তৈরি করেছি অনুদানের টাকায়, হ্যাঁ অবশ্যই আলাদা টাকা দিতে হয়েছে, কিন্তু যেই শর্তে দিয়েছিল টাকা বা দেয়া হয়েছে সেগুলো আমার মনে হয় না যে খুব একটা জটিল, আমার কাছে মনে হয় না জটিল। এটা আমি অনেক দেখেছি, আমি নিজে একজন প্রডিউসার, আমি যখন প্রথম ছবি করতে গেছি তখন বিভিন্ন লোকের কাছে, যারা ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছে গেছি টাকার জন্য, ছবি বানাবো টাকা দেন, কেউ তারা টাকা দিতে কিন্তু কেউ রাজি হয় না তখন, তারা অন্য খাতে টাকা খরচ করবে, নানান খাতে করবে, অপ্রয়োজনীয় অপচয়ও করবেন, অপচয় আমাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হয়তো না। আমরা একটি ছবি বানাতে চাই, তারা কিন্তু জানি সেটা কিন্তু বাংলাদেশ সরকার দিয়েছে, হ্যাঁ, এবং সেটি দিয়েছে, এবং সেটি দিয়ে কিন্তু আমরা ছবি বানিয়ে সেটি প্রপার ডিস্ট্রিবিউশন করে, বা যারা কোনোদিন হলেও যায়নি, যারা হয়তো, আমি এমনও পেয়েছি দর্শক যে 15-10 বছর 20 বছর তারা হলে যায়নি, তারা হুইল চেয়ারে করে গিয়ে ছবি দেখেছে। তো ছবি কিন্তু তারা এই জায়গা থেকে সাধুবাদ দিতেই হবে। হ্যাঁ, নিঃসন্দেহে আসলে দেবী তো একটা আকাশচুম্বী সাফল্য। শুধু দেবীর কথা বলছি আমি না, একটা জিনিস বলি, আমি যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এখন এটা মনে হয় আরো বাড়বে এবং হবে। বাংলাদেশ সরকার পৃথিবীর সম্ভবত সবচেয়ে বেশি গ্র্যান্ট দেওয়ার মতো দেয়, এবং এটার একটা সংস্কার দরকার যেন একটা ঠিক লোকগুলা পায়, এটার কোনো সন্দেহ নেই, এবং সেটা হয়তো হবেও, আমি আশাবাদী এটা করবে, যেহেতু সব জায়গাতেই সংস্কার চলছে, এখানেও হবে কোনো সন্দেহ ছাড়া। এবং আমি মনে করি যে আপনার অনেকে মনে করে যে বাংলাদেশের অনুদান থেকে কি হয়েছে, অনুদানের চলচ্চিত্র থেকে, অনুদানটা গুরুত্বপূর্ণ। দেখেন আপনি লাস্ট বুসানে আমরা তো পিস ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান মেইন কম্পিটিশনে যেই ছবিটা যেই ছবিটা পুরস্কার পেয়েছে, সেটা কিন্তু গভর্নমেন্ট গ্র্যান্ট ছিল। এবং তার আগে এবং একই ফেস্টিভ্যালে আরেকটা ছবি আমাদের গিয়েছে, আগন্তুক বিপ্লবে, সেটাও ছিল। আপনি দেখবেন যে লাস্ট বেশ কয়েক বছর ধরে গ্র্যান্ট পাওয়া ছবিগুলোর কিন্তু একটা তৈরি হয়েছে। তো আমি বলবো না যে সব ছবি সফল হয়েছে, আমি বলতে চাচ্ছি যে অবশ্যই বাংলাদেশের গ্র্যান্ট সেটা সংস্কার হওয়া দরকার, কিভাবে ছবিগুলো বাছাই করা হবে সেই দিক, সেটা পুরো প্রক্রিয়াটাই সারা বিশ্বমানের যেভাবে হয় সেটা হওয়া দরকার। কিন্তু এটা খুব আমি বলবো যে এটা খুব ভালো, ঠিক হলে এটা সবার জন্য ভালো। অবশ্যই আমরাও আশাবাদী এ বিষয়ে। এই পর্যায়ে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটি বিরতি নিয়ে আমরা আবার ফিরছি আলোচনায়। চতুরঙ্গের আড্ডা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন জয়া আহসান এবং আকরাম খান, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা এই মুহূর্তের সিনেমার বাস্তবতা এবং প্রযোজনা সব কিছু নিয়ে কথা বলছিলাম। যেহেতু আমরা নকশিকাথার জমি নিয়ে কথা বলছি, আপনার কাছে জানতে চাচ্ছি এই সিনেমার শুটিং চলাকালে বা প্রি পোস্ট যে কোনো সময় পুরো জার্নিটার মধ্যে মেমোরি, কোনো মজার অভিজ্ঞতা বা যে কোনো ধরনের মনে রাখার মতো কোনো অভিজ্ঞতা আছে কিনা? অভিজ্ঞতা তো অনেক, আসলে পুরো জার্নিটাই তো খুব ভালো ছিল, আনন্দের ছিল। অভিজ্ঞতার কথা না বলে যদি কি, নানান কিছু ছিল, তার ভেতর একটি হচ্ছে আমার চরিত্রটির ক্রাইটেরিয়া ছিল, আমাকে যখন স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিলেন আকরাম ভাই, বলে যায় এই চরিত্রে যে একটা বিষয় আছে, এখন চোখের পাতা ফেলতে পারবে না,
আমি বলি এটা আমি কি করে করবো, চোখের পাতা যদি ফেলতে হয়, হ্যাঁ তুমি চোখের পাতা ফেলতে পারবে না এবং তোমাকে লেন্স পরতে হবে। আচ্ছা, আমি জীবনে কোনদিন আমি ফ্যাশনের জন্য লেন্স পরি না, মানে আমি অভ্যস্ত নই। কিন্তু আকরাম বলল, না এটা তো করতে হবে, কারণ এই রাহিলা চরিত্র হচ্ছে কটা চোখ, ফ্যামিলিগতভাবে তার এমন চোখ। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল, আমার মনে আছে। বাইরে থেকে লেন্স আনা হলো, কারণ আমার আবার পাওয়ার আছে, তো পাওয়ার লেন্স আনা হলো নানানভাবে। খুব তখন ওটা জোগাড় করতে খুব অসুবিধা হয়েছিল আমাদের, আমার মনে আছে আকরাম ভাই। হ্যাঁ সেটা তো রয়েছেই, তারপর আমেরিকা থেকে সেটা আনা হলো। ওর চোখের এটাও কমপ্লিকেটেড, আমার যে পাওয়ারটা সেটাও কমপ্লিকেটেড, তো সেগুলো মিলিয়ে টিলিয়ে, কারণ আমাকে সারাক্ষণটা পড়ে থাকতে হবে। তারপর তার ভেতর সেটা কালার দিতে হবে। এটা তো আরো আগের কথা বলছি আমি, এখন হয়তো একটু অ্যাভেলেবেল রয়েছে। তো এটা আমার মনে পড়ছে। আর এছাড়া বাকি সব কিছুই আসলে অনেক রকম ছোটোখাটো অনেক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি আমরা। আর এমনিতে প্রাণ প্রকৃতির কাছে যখন শুটিং থাকে আমি খুব প্রফুল্ল থাকি, আমি খুব ভালো থাকি। তো বেশিরভাগ শুটিং গ্রামে হয়েছিল, মনে আছে পদ্মপুকুর, পুকুর। তো খুবই সুন্দর, হ্যাঁ খুব সুন্দর সুন্দর লোকেশন। আপনার ছবিটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে দারুণ দারুণ সমস্ত লোকেশন, ভিজুয়াল দেখলেই বুঝতে পারবেন আমরা কত সুন্দর জায়গায় শুটিং করেছি। সেটার জন্য আমরা খুব মানে করোনা টরোনা কিছুই মাথায় ছিল না, সারাক্ষণই আমরা খুব আনন্দে ছিলাম। শুনতে এই আনন্দময়তার প্রতিচ্ছবি তো সিনেমায় আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা মুক্তিযুদ্ধের সিনেমা এবং আমাদের ত্যাগ তিতিক্ষা এবং আমাদের যে দুঃখবোধ সেটার অনেক কিছুই প্রতিফলিত হয়েছে। আকরাম ভাই, তারপরেও জানতে চাচ্ছি আপনার কাছে কোনো যদি স্পেশাল মেমোরি থাকে যেটা আসলে দর্শকদের সাথে শেয়ার করতে চান। আমি আমার স্মৃতি, যেহেতু জয়া এখন আমার সাথে গেস্ট, তো ওকে নিয়ে একটা স্মৃতি বলতে পারি। প্লিজ। সেটা হচ্ছে যে আমরা যখন শুটিং করতে গিয়েছি, তো সেকেন্ড ডেতে, আমাদের দ্বিতীয় দিনে একটা, আমি বলবো না গল্পটার কারণে কি, ওর সবচেয়ে ক্রিটিক্যাল সিন, এবং ও যেহেতু খুব সিরিয়াস অ্যাক্ট্রেস, ওরকম একটা সিনে যেতে হলে ওর একটা জার্নি লাগে, জার্নি করে আসতে হয়। তো সেকেন্ড দিনেই ওই সিনটা করা, ওটা শেষের দিকের একটা সিন এবং এটা খুবই একটা ক্লাইম্যাক্স সিন। তো ওই সিন সেকেন্ড দিনে করাটা মানে খুবই কঠিন, ইম্পসিবল একটা টাস্ক। তো যখন এটা একটু হাইট করা ছিল যে এইটাই আমাদের সিন, তো যখন আমি ওকে বললাম যে এই সিন করতে হবে, তখন আমাকে বলে যে আকরাম ভাই আমি এটা কিছুতেই করবো না, কারণ আমার এই প্রস্তুতিটাই নেই। কারণ আমাকে আসলে আরও কিছু, আমি ক্যারেক্টারে ঢুকবো, তারপর ওই প্রস্তুতি হবে, তারপর এমনি যেটা খুবই যৌক্তিক, কারণ আমরাও তো ডাইরেক্টর, আমরা জানি ব্যাপারটা। তো তখন আমি বললাম যে, তখন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম এই সিনটাকে আমি পরে করতে পারি, এটা সবচেয়ে ক্লাইম্যাক্স এবং এত কঠিন সিন সেকেন্ড ডেতে। তখন আমাকে বললো যে না, আজকেই করতে হবে। তখন ওকে বলার পরে আমি বললাম যে তুমি করো, আমার উপর ভরসা করে করো, হবে। তারপরে ও যেটা করলো, তারপর সবাই খুবই হাততালি টালি দিয়ে, আমরা খুবই খুবই সারপ্রাইজ, এবং এত ভালো করছে যে মনেই হয় নাই যে এটা কঠিন, কিন্তু খুব ভালো। এটা আমার খুব মনে আছে আর কি। অবশ্যই এই কারণেই তিনি জয়া আহসান এবং তিনি এই কারণেই সর্বজন নন্দিত। যে সবসময় আপনাকে নিয়ে একটা প্রশ্ন থাকে মানুষের, আপনি আসলে কিভাবে নিজেকে মেনটেন করেন? এই বিষয়টা কমন প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি নারী আমার মনে হয় আপনাকে কাছে পেলে এই প্রশ্নটা করতেন। আপনি কি খান, ব্যায়াম করেন কিনা, বা কীভাবে আপনি লাইফস্টাইল মেনটেন করেন যেটার কারণে আপনি কি নিজেকে সবসময় ধরে রাখতে পারেন? এটা গিয়ে আমাদের দর্শকদের জানাবেন কিনা, যদিও অনেকবার নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন আপনি পেয়েছেন। আমি তো মেনটেন করি কি আকরাম ভাই বলেন তো, আমি মেনটেন করি। আপনি শুটিং এ আমার জন্য আলাদা কোনো খাবার আসতো, আমি সবজি সিদ্ধ খেতাম না ভাত খেতাম বলেন তো? না, খুব বেশি মেনটেন করে না। আমি প্রচুর ভাত খাই শুটিং এ। আকরাম ভাইদের সবার শুটিং এ যেরকম করে টিফিন বক্স করে করে খাবার আসতো সেরকম করে খাই। আমার মনে আছে স্পেশাল একটু বেশি খাই, কারণ আমার একটা অ্যাংজাইটি আছে, আমার অ্যাংজাইটি ইটিং আছে। সো আমি শুটিংয়ে দেখা যায় যে শুটিং যখন শুরু করি আমি, তখন আমি ধরেন রোগা পাতলা এরকম গেলাম, তো 2 দিন শুটিং করার পর মোটা হয়ে যাই, কারণ আমি শুটিংয়ে যা যা থাকে সব আমাকে টেস্ট করতে হবে। মানে আমার জন্য আকরাম ভাইরা টিফিন ক্যারিয়ার করে করে 2টা টিফিন ক্যারিয়ার শুধু খাবার আসতো, এবং সব কিছু টেস্ট করতাম, কারণ আমি খুব বাংলাদেশের খাবার বা বাংলা খাবার আমি খুবই ভালোবাসি খেতে। তো সেই ছোটো মাছ থেকে শুরু করে সমস্ত কিছু, ধরুন মাছই আসতো 4-5 রকম, আর এবং প্রত্যেকটা জিনিস আমি টেস্ট করি। তো আমি আসলে একটা জিনিস বিশ্বাস করি যে আমরা যেই অঞ্চলে জন্ম, সেই জায়গার খাবার দাবার, সেই জায়গার যেভাবে আমরা বেড়ে উঠেছি সেগুলোই আসলে খেতে হবে, সেগুলোই করতে হবে। আমি এগুলো ছোটোবেলা থেকে এগুলো দেখে এসেছি, এবং সেই অর্থে যদি মেনটেন বলেন সেটা আমি কখনোই
মানে আমার প্রয়োজন হয়নি করা, প্রবলি হতে পারে আই এম ক্যারিং গুড জিন। না অবশ্যই, এবং ঈশ্বর প্রদত্ত এই বিষয়ে নিশ্চয়ই। না, কিন্তু আমাদের সাথে যারা কন্টেম্পোরারি যারা অভিনয় শুরু করেছিল বা আমারও আগে, তারাও তো ঠিকই আছে। মানে এটা হয়তো আমি একটু বেশি সামনে আসি বলে আমার মুখটা আমাকে একটু বেশি দেখে বলে লোকেরা এটা ভাবে, বাট আমার মনে হয় না। আর এমনিতে তেলে কাজলের রূপসী ব্যাপারটা তো আছে। এখন যেমন আমি মেকআপ করে আছি, এখন যদি আমাকে কেউ বলে এত সুন্দর, আমি তো অনেক মেকআপ করেছি। না, খুব বেশি মেকআপ আপনি নিশ্চয়ই করেননি। যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে, আরও ছোট্ট দু একটা প্রশ্ন ছিল। জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছা দূত হয়েছিলেন, এবং এটা যদি যেদিন প্রথম জানতে পারলেন এরকম একটি সম্মাননা আপনি পাচ্ছেন, সেই অভিজ্ঞতা, এবং সেই সাথে আপনাকে আমরা জানি যে আপনি অ্যানিমেল লাভার হিসেবে খুব পরিচিত, এবং পশুপ্রেমের একটা দারুণ ব্যাপার আছে আপনার মধ্যে। এই বিষয় দুটো নিয়ে যদি আমাদের দর্শকদের জানাতেন। হ্যাঁ, আমি সেটি ইউএনডিপির সঙ্গে আমি আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডার 2 বছর ধরে। আমি আমার অবস্থান থেকে কাজ করবার চেষ্টা করি। আর প্রাণ প্রকৃতির যেটা বিষয় বললাম বা অ্যানিমেল লাভার আপনারা বলছেন, তো আমি বিষয়টাকে তো গ্লোরিফাই করতে চাই না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা মানে মানুষ নিয়ে তো আর শুধু সমাজ নয়, গাছপালা, কুকুর বিড়াল, শহরে যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমাদের সমাজ। হ্যাঁ, মানে এটা আমরা অনেক সময় খুব ব্যভিচার করি, আমরা বিশ্বাস করতে চাই না, আমরা নিজেকে সৃষ্টির সেরা জীব বলে নিজেরাই ডিক্লেয়ার করি। তো এগুলো আমি আসলে খুব বড় করে দেখতে চাই না, এগুলোই স্বাভাবিক। মানে এটা কিছু নয় আসলে, এটা এমন কিছু নয়, এমন কিছু আমি কাজ করি না। অনেক বড় বড় কাজ, ভালো ভালো কাজ যারা প্রাণ প্রকৃতির জন্য করেন, পরিবেশের জন্য করেন বা প্রাণী কল্যাণে করেন, তারা কিন্তু করে যাচ্ছেন, এবং তাদেরটা হয়তো লাইমলাইটে আসে না। যেহেতু আমি একটু ক্যামেরার সামনে থাকি, আপনারা আমাকে চেনেন, টুকটাক আমি এগুলো আসে। বাট হ্যাঁ, তবে ইয়াং জেনারেশনটা এখন অনেক বেশি সচেতন, এটা আমার খুব ভালো লাগে, এবং মানুষ ধীরে ধীরে আরও সচেতন হচ্ছে। অবশ্যই তরুণদের হাত ধরেই তো এগিয়ে যাবে সামনের সমাজ। এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে যদি দর্শকদের উদ্দেশ্যে নকশিকাঁথা মাঠ দেখার কোনো আহ্বান জানাতে চান। নকশিকাঁথার জমিন, হ্যাঁ, আমি আহ্বান এটাই জানাবো যে আমার মনে হয় যে এই ছবিটি খুব জরুরি। যে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ, যে জন্য আমাদের একটা মানচিত্র, যে জন্য আমাদের পতাকা, আমরা যেন সেই ছবি দায়িত্বের জায়গা থেকে আমরা দেখি। কারণ আমাদের তরুণ প্রজন্ম, আমাদের এই প্রজন্ম, আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, তাদের সবার, এবং আমাদের যারা এখন আমরা এক্সিস্টিং রয়েছি, তাদের সবার দায়িত্ব আসলে এই ছবিটি দেখবার এবং আমাদের সত্যিকারের ইতিহাসটা জানার এবং জানান দেওয়ার আমাদের পরবর্তী প্রজন্মকে। সেই দায়িত্বের জায়গা থেকে সবাইকে ছবিটি দেখতে হবে। এর বাইরেও অসাধারণ নির্মাণের একটি ছবি, খুব স্ট্রং গল্প। আমার কাজ যারা ভালোবাসেন বা যারা ছবি দেখতে ভালোবাসেন, ভালো ছবি, শিল্পমানের ছবি দেখতে চান, তাদেরকে বলবো যে আপনার নকশিকাঁথার জমিন ছবিটি কাছে প্রেক্ষাগৃহেই চলছে, আপনারা গিয়ে ছবিটি দেখুন। অবশ্যই আমরাও সেই আহ্বান জানাচ্ছি দর্শকদের সাথে। আকরাম ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি বলবো যে নকশিকাঁথার জমিন মুক্তিযুদ্ধের একটা অন্য ধরনের আখ্যান। সাধারণ, যেটা জয়া আগে বলেছে যে প্রান্তিক সাধারণ মানুষের যে যুদ্ধের অংশগ্রহণ, সেটা আমরা আসলে খুব অনেক ছবিতে দেখিনি। তো এই নকশিকাঁথার জমিনে দেখা যাবে। এবং তাছাড়া আরেকটা যেটা আমি খুবই গুরুত্ব দিই, যেটা হচ্ছে গিয়ে যে এটি আমরা নারীদের আখ্যানটাও, যুদ্ধের আখ্যানটাও খুব বেশি শুনিনি, বিশেষ করে প্রান্তিক নারীদের। এই নারীদের কণ্ঠস্বরটাও আমরা শুনতে পারবো, এবং যেটা সারা পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত নারীদের, ভুক্তভোগী নারীদেরই একটা প্রতিবিম্ব এক ধরনের। অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা চাচ্ছি নকশিকাঁথার জমিন যেন সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের সারা জায়গার প্রতিটি দেশেই প্রদর্শিত হয়, এবং সেই সাথে সমালোচিত না হওয়ার বদলে সমাদৃত হয়। এবং দর্শকদেরও সেই আহ্বান জানাচ্ছি। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সাথে থাকুন 24 ঘন্টা।